বিশ্বাসেই তো গড়ে ওঠে বন্ধন। যেমন বন্ধন ব্যাংক, ভালো আপনার, ভালো সবার। বিরতির পর ফিরে এলাম টাফটক বিতর্কে। আমি একজন ফরাসি টেলিভিশন প্রেজেন্টারের কথা বলবো। তিনি বলতেন যে টেলিভিশনের বিতর্ক দু ধরনের হতে পারে। বেশিরভাগ বিতর্কে শুধুমাত্র বাক বিতণ্ডা চলে, কাজের কাজ কিছুই হয় না। খুব কম বিতর্কে এমন একটা কথা উঠে আসে যে কথাটা আমাদের সমাজের পক্ষে খুব গুরুত্বপূর্ণ, এমনকি বদলে যেতে পারে বিতর্কে সবার মত যা রয়েছে তাও। আজকে ঠিক সেই ঘটনাই ঘটছে, ব্যতিক্রমী বিতর্ক। তার কারণ বিতর্কে আমাদের আজকে শীর্ষক ছিল পুলিশের নিষ্ক্রিয়তা, সক্রিয়তা এবং আদৌ কি লাল থেকে সবুজ, আদৌ কি পাল্টেছে পুলিশের ভূমিকা। এখন আলোচনা যে মোড়ে এসে দাঁড়িয়েছে, যে আমাকে বাধ্য হচ্ছি বলতে যে এখন আর পুলিশের ভূমিকা নয়, এখন পুরো বিষয়টা পাল্টে গিয়ে এমন দাঁড়ালো যে পুলিশ পরিচালনার ক্ষেত্রে তাহলে কি রাজ্য সরকারের ভূমিকা পাল্টেছে। অর্থাৎ লাল রাজ্য সরকার যেভাবে পুলিশ চালাতো, সবুজ রাজ্য সরকার অন্যভাবে পুলিশ চালাচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের ভূমিকা পুলিশ চালানোর ক্ষেত্রে কি বদলেছে। সুতরাং দ্বিতীয় অর্থে আমরা এই নিয়ে আলোচনা করব এবং আমি কৃতজ্ঞ আমাদের যারা আজকের প্যানেলিস্ট তাদের কাছে, তাদের জন্যই আজকে আমরা একটা উৎকৃষ্ট মানের একটা বিতর্ক সভা আমরা শুনতে পাচ্ছি। আবার একবার পরিচয় করিয়ে দিই, অরূপ চক্রবর্তী রয়েছেন তৃণমূল মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন অভিষেক ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে রয়েছেন ফিরদৌস শামীম বামপন্থী আইনজীবী, এবং আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। আমরা আলোচনায় ফিরে আসছি। প্রত্যেককে বলবো যে 3 মিনিটের মধ্যে এবার আমরা দ্বিতীয় অংশে চলে আসব। তাহলে কি অনেকে বলেন যে কোনো মুখ্যমন্ত্রী আর ভুল করছেন না, যে স্বরাষ্ট্র দপ্তর নিজের কাছে রাখছেন, কারণ পুলিশ যার হাতে তারই ক্ষমতা। বাম আমলে পুলিশকে যেখানে নরম হবার কথা ছিল সেখানে অত্যন্ত কড়াভাবে পুলিশ এগিয়েছিল, অর্থাৎ নন্দীগ্রামে। আর যেখানে অনেকে মনে করেন যে কড়া হওয়া উচিত ছিল পুলিশের, সেখানে নরম হয়ে সিঙ্গুরে এবং ন্যানো কারখানা চিরকালের জন্য অস্তনমিত হয়ে গেল এবং বামফ্রন্ট সরকার চলে গেল। অর্থাৎ বুদ্ধদেব ভট্টাচার্যের ভদ্রলোকী এবং ভালো মানুষই, কিন্তু পুলিশের ক্ষেত্রে, পুলিশ পরিচালনার ক্ষেত্রে অপদার্থতার কারণে বাম শাসনের অবসান ঘটল। এটা কি খুব সরলীকরণ হয়ে যাচ্ছে? আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অত্যন্ত কুশলতার সঙ্গে তিনি এ রাজ্যে পুলিশকে ব্যবহার করছেন, বা বলা উচিত পুলিশকে কাজ করাচ্ছেন। আর সেই জন্যেই এই সরকার এগিয়ে চলেছে, ভোট বাক্সে আমরা সেই ফল দেখতে পাচ্ছি। সুতরাং এই মোড়ে এখন আমরা দাঁড়িয়ে আছি, কে কি বলেন আমরা দেখব। আমি প্রথমেই চলে যাব ফিরদৌস শামীমের কাছে। কি বলেন ফিরদৌস? দেখুন, প্রথমেই বলি, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক শক্তি তিনি যখন শাসন ক্ষমতায় বসবেন, খুব স্বাভাবিকভাবে পুলিশকে ব্যবহার করবেন। এর মধ্যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ববোধ থাকা উচিত নয়। সমস্যা কখন তৈরি হয়? যখন পুলিশকে অপব্যবহার করতে শুরু করে। উদাহরণ দিই, যখন আপনার বাড়ির কালী পুজোয় পুলিশকে ডেকে ওই খালি পায়ে আপনি ওই প্রসাদ ডিস্ট্রিবিউট করতে বলবেন, তখন সেটা হচ্ছে পুলিশের অপব্যবহার। নিশ্চিতভাবে আপনি এতক্ষণ উদাহরণ দিচ্ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সিঙ্গুরের পর্বে, তার পুলিশকে সে অপব্যবহার করেনি। যদি পুলিশকে অপব্যবহার করতেন, তাহলে নিশ্চিতভাবে যে কথা বারবার বলা হয়, খুব খুব একেবারে মানে মাটির কথায়, যে ওই চুলের মুঠি চেপে ধরে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। দেখুন, আমি প্রথমেই বলি, এটা গণতান্ত্রিক মূল্যবোধ। গণতান্ত্রিক মূল্যবোধ কতটা স্ট্রং হলে একজন মানুষ তিনি বুঝতে পারছেন যে ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও একটি বিরোধী রাজনৈতিক নেত্রীকে সেই গণতান্ত্রিক স্পেস দিয়েছিলেন। কিন্তু আজকের দিনে কি দেখছেন? যখন আপনি আমি বসে এই পুলিশের সক্রিয়তা নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনা করছি, জয়নগর তার উদাহরণ হিসেবে বলছি, আজকে এই রাত্রে যখন শীত পড়তে শুরু করেছে, এই খোলা ছাদের নিচে 30 জন মহিলা, 20 জন শিশু এখনো অবস্থান করছে। তারা ঘরে ফিরতে পারেনি, তারা জানে না তাদের ঘরটা কবে আবার তারা ফিরে পাবে। এমন একটি রাজ্য পরিচালনা করছেন। এবার আমি আসি এই পুলিশের ব্যবহার অপব্যবহার বললাম তো। দেখুন, পুলিশের নিশ্চিতভাবে আমরা একটু আলোচনাটাকে অন্য স্তরে নিয়ে যেতে চাইছি, যেটা আপনি বারবার প্রচেষ্টা করেন। দেখুন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পুলিশের ব্যবহার অত্যন্ত প্রয়োজন।
যে বললাম রাজনৈতিক শক্তির দ্বারা, কিন্তু পুলিশ রিফর্মসের প্রয়োজন, একথা আমরা প্রত্যেকে স্বীকার করি, সুপ্রিম কোর্ট টাইম অ্যান্ড এগেন বলেছে। কিন্তু আপনি পুলিশ রিফর্মসের নামে যদি আপনি মনে করেন যে সম্পূর্ণ ইম্পার্শিয়াল পুলিশ হবে, পুলিশ বিভাগটিকে সম্পূর্ণ আলাদা করে, রাজনৈতিক শক্তি থেকে সম্পূর্ণ আলাদা করে একটা ইউটোপিয়ান কনসেপ্ট নিয়ে আসবো, দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করব, তাহলে সেটা কিন্তু পুলিশ স্টেটে পরিণত হবে। এই ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট থেকে আপনি নিশ্চিতভাবে আপনার রাষ্ট্রকে পুলিশ স্টেটে কনভার্ট করতে চাইবে না গণতান্ত্রিক প্রচেষ্টায়। কিন্তু এবার যে বললাম যে ব্যবহার এবং অপব্যবহার, দুর্ভাগ্য হলেও সত্য, এই সময়কালে পুলিশের অপব্যবহার শুরু হয়েছে। সেই সুদীপ্ত গুপ্তের মৃত্যু থেকে শুরু করে মহিদুল বিদ্যা, একাধিক উদাহরণ আছে। পুলিশকে পাঠিয়ে দিয়ে যাকে পছন্দ হবে না, সেই বিরোধী নেতা হোক, তার বাড়িতে তার দরজায় লাথি মারা থেকে শুরু করে তাকে হত্যা পর্যন্ত, ছাত্র নেতা থেকে শুরু করে হত্যা পর্যন্ত করা হবে। যদি নিজস্ব গোষ্ঠী দ্বন্দ্বেও কেউ মারা যায়, বিরোধী একটি গ্রাম পেলেও, 5 কিলোমিটার দূরে একটি গ্রাম পেলেও বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এটা হলো পুলিশের, এবং সেখানে পুলিশকে নিষ্ক্রিয় থাকতে বাধ্য করা হবে। এটা হলো পুলিশের অপব্যবহার। দুর্ভাগ্য হলেও সত্য, বর্তমান শাসক দলের যেহেতু রাজনৈতিক আদর্শগত ভিত্তিভূমি সেইভাবে দৃঢ় নয়, তাই পুলিশের অপব্যবহার টাইম অ্যান্ড অ্যাগেন হয়ে যাচ্ছে। এবার আসি কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে। দেখুন, এই যে বলছিলাম পুলিশ স্টেটের কনসেপ্ট, কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে যে আপনাকে ওই যে প্রসিডিউরালি পুলিশ এন্ট্রি করবে, কাস্টডিতে নেবে, তারপরেই কাস্টোডিয়াল ডেথ হয়, বিষয়টি একদমই সেরকম নয়। দেখুন, আমরা কেন এই কাস্টোডিয়াল ডেথ নিয়ে এত বেশি কনসার্ন, তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে হিউম্যান রাইটস কনসেপ্টটা যখন গোটা বিশ্বব্যাপী যখন ইভলভ করছে, সেই সময় দাঁড়িয়ে এই যে পুলিশের তার ক্ষমতা, কারণ একটা রেজিমেন্টেড ফোর্স, একটা বুঝতে পারছেন তাদের একটা ওয়েল অর্গানাইজড ফোর্স, তাদের হাতে সমস্ত ক্ষমতা যদি কুক্ষিগত করে দেওয়া হয়, এবং সেই ক্ষমতার যদি আপনি তারা যদি অ্যান্সারেবল না থাকে, তাহলে যেটা হবে, এই যে কাস্টোডিয়াল ডেথের পরিমাণ প্রতিদিন বাড়ছে, কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে বাড়ছে তা কিন্তু নয়, যে তৃণমূল শাসিত রাজ্যে বাড়ছে তা এখানে বেড়েছে, অনেক বেড়েছে, বিজেপি শাসিত রাজ্যেও বাড়ছে। এই যে বলছিলেন, আমি প্রথমে বলার সময় শুরু করেছিলাম যে আপনি উদাহরণ দিয়েছিলেন আজকে দাঁড়িয়ে জয়নগর এবং আমার স্ট্রিট, একটি নিষ্ক্রিয়তা, একটি সক্রিয়তা। এই আজকের প্রেক্ষিতে সত্য হলো দুর্বল রাজনীতি, এটা যেমন সত্য, সেরকম রাজনীতির অতি হস্তক্ষেপের ফলেও কিন্তু পুলিশের এই যে ব্যবহার, অপব্যবহার, সক্রিয়তা, নিষ্ক্রিয়তা নির্ভর করে। এখানেই হচ্ছে রাজনৈতিক ক্ষমতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ, তার সঠিক ব্যবহার। এই ব্লেন্ড যদি না করতে পারেন, তাহলে আসলে যেটা হয় সেটা হলো এই যে গণতান্ত্রিক কাঠামোগুলো দুর্বল হয়, আসলে গণতন্ত্র দুর্বল হয়। এবং অনেকেই মনে করেন যে এতক্ষণ আলোচনার সময় বারবার উঠে আসছিল, যে আপনিও বারবার বলার চেষ্টা করছিলেন, সেটা কি, যে এক সময় সত্যি সত্যি হয়তো কিছু কিছু ক্ষেত্রে তো সত্যি সত্যি দেখা গেছে যে পুলিশের ব্যবহার, অপব্যবহার হয়েছে, বাম আমলে হয়তো বা হয়েছে, কিন্তু আজকের মতো দাঁড়িয়ে যে রাজনৈতিক নেতার স্থান দখল করছে প্রশাসনিক আধিকারিক বা একজন পুলিশ কর্তা, এ পরিস্থিতি ছিল না। এবার দ্বিতীয় আসি, বন্ধু অরূপ বলছিলেন বারবার বলার সময় যে বামফ্রন্ট আমলে পুলিশের ব্যবহার হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? সে তো রচপাল সিং, সে তো সুলতান সিং, সে তো মনীশ গুপ্ত, এদের প্রত্যেককে নিয়ে এসে এমএলএ করেছেন, মন্ত্রী বানিয়েছেন, একটার পর একটা কমিশন তৈরি করেছেন। দুর্ভাগ্য হলে সত্য, অরূপের কাছে বলুন না যে ওর কাছে একটা কমিশনের রিপোর্ট আছে, আপনার এই স্টুডিওতে ও দেখিয়ে দিক, আমাকে দিক রিপোর্ট। কার্যকর করা অনেক পরের কথা, সেই রিপোর্টই কোনোদিন জনসমক্ষে আনতে দেননি। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আসলে অনেকেই বলেন বাম জামানায় যাদের আগুনে পুড়ে বৃষ্টিতে ভিজে যারা পরীক্ষিত হয়েছেন, যারা সেই সময় দাবাং হয়ে উঠেছেন, তাদের পরবর্তীকালে প্রতিষ্ঠা মিলেছে, জয় তিলক তাদের পরিয়ে দেওয়া হয়েছে এই সরকারের আমলে। সেটা শওকত মোল্লা হতে পারে, সেটা রাজপাল সিং হতে পারে, সেটা সুলতান সিং হতে পারে। তার কারণ তাদের কর্মকুশলতা, তারা জানেন বাহুশক্তিকে, বাহুবলকে কিভাবে ব্যবহার করতে হয়। এটা কোথাও কোথাও হয়তো রাজনীতিতে অনেকে বলবেন নিন্দার, কিন্তু অনেকে বলবেন না এটাই তো প্রশংসা, যে তৈরি হয়েছে বাম আমলে, যে প্রশিক্ষিত হয়েছে, যে ফোর্সটা প্রশিক্ষিত হলো, শওকত মোল্লা হোক, রাজপাল সিং, যারা পরীক্ষিত, যারা জানেন যে কিভাবে কাজটাকে আদায় করতে হয়, তাদের জায়গা দেওয়া হয়েছে। আমি এবার চলে যাব অভিষেকের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক কি বলবেন? সমস্যাটা কোথায় বলো তো? সমস্যাটা হচ্ছে সোসাইটি ডিজার্ভস ইটস লিডার। আমরা অনেক সময় অনেক প্রেক্ষিতে এই নারদার উল্লেখ শুনতে পাই। সেই নারদাতে আমরা
তখনকার তৃণমূল, এখনকার বিজেপি, বা তখনকার তৃণমূল, এখনকার তৃণমূল, সব নেতাদের নাম শুনি, কিন্তু যার নামটা আমরা ভুলে যাই তার নাম হচ্ছে মির্জা। সে একজন আইপিএস ছিলেন, সে কিন্তু কালেকশন এজেন্ট ছিলেন। কেন এই প্রসঙ্গটা তুললাম? যার কথাতে তিনি কালেকশন এজেন্ট হয়েছিলেন সেই ভদ্রলোক এখন তৃণমূলের হয়তো একজন অশীতিপর মানুষ, কিন্তু তৃণমূলের থিঙ্ক ট্যাঙ্ক বা চাণক্য যেমন ছিলেন, তিনি আবার কোনো একটা সময় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, মুকুল রায়। কেন বলছি? কর্তার ইচ্ছে কর্ম, এই শব্দবন্ধগুলো এমনি এমনি তৈরি হয়নি। এই শব্দবন্ধগুলো তৈরি হওয়ার পিছনে একটা প্রেক্ষিত আছে। অরূপদা অনেকগুলো সিনেমা ওটিটির উদাহরণ দিলেন, অনেকগুলো পুলিশের উদাহরণ দিলেন। অঞ্জন চৌধুরীর শত্রুতে শুভঙ্কর সান্যাল বলে একটা ক্যারেক্টার ছিল রঞ্জিত মল্লিকের। আমরা আনফর্চুনেটলি 2011 পরেও একটা সিনেমা দেখতে পারলাম না যার ভেতর পুলিশকে প্রোটাগনিস্ট করে সমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায়। এই মুহূর্তে তুমি যে কোনো একটা, যে এই কারণে বলছি, তোমার সাংবাদিক বাদ্যও একজন চিত্র পরিচালক সত্তা আছে, সিনেমা তো সমাজ থেকে উঠে আসে। সর্বভারতীয় স্তরে একটা সিনেমা খুলে দেখো, ম্যাক্সিমাম সিনেমাতে দেখবে আর্মি খুব গ্লোরিফাইড, কিন্তু পুলিশ, সেটা যে রাজ্যের পুলিশই হোক না কেন, সে কিন্তু ঘুষখোর দেখানো হয়। কেন দেখানো হয় আমি জানি না, 1 নম্বর। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এই কাস্টোডিয়াল ডেথ নিয়ে কথা হচ্ছে, সুরজিৎ সর্দারের কথা বলা হচ্ছে। আমি তোমার একটা অন্য প্রশ্ন বলছি। 2001 সাল এসইউসিআই ভার্সেস সিপিএম এর লড়াই হচ্ছে, নস্কর পরিবার পুরো ধূলিসাৎ হয়ে গেল, এসইউসিআই নেতা পরিবার এবং সবাই। কেন বারবার আমি এই প্রসঙ্গটা তুলছি? 2011-তে এই পশ্চিমবঙ্গের শাসনভার গ্রহণ করবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিন্তু 2 বছর আগে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদটা দখল করেছিল। আজ অবধি সেটা কেন পরিবর্তন হলো না? কেন পরিবর্তন হলো না যে 1993 সালে ভিখারি পাসওয়ানকে নিয়ে, ভিখারি পাসওয়ানের কাস্টোডিয়াল ডেথ নিয়ে আন্দোলন করে উঠে আসা মুখ্যমন্ত্রী সেই সৎ সাহসটা হলো না যে 2 মিনিটের কথাটা বারবার অরূপদা বলছে, সেই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটা পাবলিক করার। 1 নম্বর, সিসিটিভি পাবলিক করা যায়। লেট মি বি ভেরি পার্টিকুলার অ্যাবাউট দিস। আনফর্চুনেট ব্যাপারটা কি বলতো, আমার স্ট্রিট থানা বলছে এবং পুলিশের বান সেই 2 মিনিটের ফুটেজটা পাওয়া যায়নি, আগের ফুটেজ পাওয়া যাচ্ছে, পরের ফুটেজ পাওয়া যাচ্ছে। আমি এখনও বিশ্বাস করতে চাই এবং আমি বিশ্বাস করি আমার স্ট্রিটের হত্যাটা হয়তো পুলিশের গাফিলতির হত্যা নয়, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আয়নার সামনে দাঁড়ান। যে ভিখারি পাসওয়ানকে ভিক্টরি পাসওয়ান নাম দিয়েছিলেন 1993 সালে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কি নৈতিক দায়টা এখানে বর্তায় না? বা কখনো কি আমরা এই প্রশ্নটা করব না যে সুপ্রতিম সরকার, যিনি গোয়েন্দাপীঠ লালবাজার লিখছেন, সেখানে হুব্বা শ্যামলের বক্তব্য আসছে, সেই হুব্বা শ্যামলের কারা কারা তার মাথায় হাত রেখেছিল, তাদের এই মুহূর্তে লোকাল স্ট্যান্ডিটা কি? কেন এই প্রশ্নগুলো করছি? এই প্রশ্নগুলো এই কারণে করছি, না হলে বারবার সেই মানে বাংলা আছে, সেই বাংলাতেই বলতে পাপা শুধু বাংলার কথা বলবো কেন, ভারতবর্ষের কথা বলবো। জগন্নাথবাবুর বক্তব্য শুনছিলাম, দুর্ভাগ্যের ব্যাপারটা কি বলতো, যে পুলিশ আমার উদ্দিষ্ট যেই মুহূর্তে একটা ছাত্রের বক্তব্য থাকে আমি ইউনিভার্সিটিতে পৌঁছে যেতে পারছি, আমি একজন সাংবাদিককে তুলে আনতে পারছি, কিন্তু হেড স্পিচ দেওয়া কোনো একজন নেতার বিরুদ্ধে এফআইআর করবার আগে আমাকে একবার দিল্লি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাছ থেকে ভর্ৎসনা শুনতে হচ্ছে। এটা হচ্ছে আমার সমাজের অ্যাকচুয়াল প্রতিচ্ছবি। বারবার এই প্রসঙ্গগুলো আমি কেন উত্থাপন করছি? এই উত্থাপন করবার কারণটা হচ্ছে, না হলে একটা অমিতাভ মালিক যে বিমল গুরুংকে ধরবার জন্য মারা গেল, সেই বিমল গুরুং 2021-এর নির্বাচনে সমর্থন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাবুন তো সেই অমিতাভ মালিকের ফ্যামিলির কি অবস্থা। অমিতাভ মানে ওর এগেনস্টে বিমল গুরুংয়ের ভেতর রাজদ্রোহ থেকে শুরু করে সব কিছুর কেস ছিল, ওই যে বললাম। আর আমি আবার বলছি ফিরদৌস দাকে, বুদ্ধ ভট্টাচার্য আমার ওয়ান অফ দ্য ফেভারিট মোস্ট প্রশাসকদের অন্যতম। খুব কি দরকার ছিল সিএবি নির্বাচনে হস্তক্ষেপ করবার শুধুমাত্র জগমোহন ডালমিয়াকে হারাবো বলে? জগমোহন ডালমিয়ার 1 লক্ষ রকম, এমএল ডালমিয়ার চর্মনগরে নিয়ে 1 লক্ষ রকম অনিয়ম আছে, সেটার অবশ্যই তদন্ত হওয়া উচিত ছিল, সেটা তদন্ত অবশ্যই পরে হয়েছে বা হয়নি সেটা অন্য ব্যাপার। কিন্তু শুধু আমি ইগোটা স্যাটিসফাই করব বলে আমার সিপিকে সেই রাস্তায় দাঁড় করাবো? যেই মুহূর্তে জগমোহন ডালমিয়া, এবং যেহেতু ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলছে, আমি শুধু একটা অন্য প্রসঙ্গ তুলতে চাই, যে কথা তুমি বারবার এখানে বলছো যে একটা বিতর্ক থেকে একটা নতুন বক্তব্য আসে। আমার ভারতবর্ষে বিসিসিআই এর একটা সংস্কার হয়েছিল যে
তুমি ক্রিকেট ছাড়ার পর বা অ্যাডমিনিস্ট্রেশন ছাড়ার পর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দায় তোমাকে একটা কুলিং পিরিয়ডে যেতে হবে, না হলে তুমি লড়তে পারবে না। আমি এখানে দাঁড়িয়ে একটা দাবি করছি, সেটা হচ্ছে এই আইপিএসরা চাকরি ছাড়ার পর সঙ্গে সঙ্গে যেন নির্বাচনে না লড়তে পারে। আমি কেন এটা বলছি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর তুমি আলোচনা করছি, সব দলেই, সেটা বিজেপিতেও থাকতে পারে, যে বিজেপির ভারতী ঘোষ সম্বন্ধে অত্যন্ত একটা কি বলবো অত্যন্ত ছুতমার্গ ছিল একটা সময়, সে আজকে সেই ভারতী ঘোষ আজকে পোস্টার গার্ল, অ্যান্ড সেম থিং হ্যাপেন্স। আমি যখন এই মুহূর্তে আলোচনা করছি, তখন কোনো একজন সদ্য প্রাক্তন আইপিএস অফিসার আমার রাজ্যের বিধায়ক কাম মন্ত্রী। আমি অভিষেকের এই মন্তব্যের সঙ্গে এবং এই বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ সহমত, শুধুমাত্র আইপিএস নয়। Exactly. আমি মনে করি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি একদম আমি তিনিও এক্স্যাক্টলি এই জায়গায় আসছিলাম, এক্স্যাক্টলি একদম। আমি এক্স্যাক্টলি এই জায়গাতে আসতে এবং- চাইছিলাম। আমি এই ক্ষেত্রে সমস্ত রাজনৈতিক শক্তিকে আমি বলবো আপনারা একত্রীভূত হন এই কারণে, কারণ গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণতন্ত্র যদি বাঁচাতে হয়, তাহলে বিশেষ করে এই ধরনের আমি বলবো অতি প্রতাপশালী শক্তিশালী সংস্থার সঙ্গে যুক্ত, সেটা হতে পারে পুলিশ প্রশাসন, হতে পারে বিচার ব্যবস্থা। আপনি একজন বিচারপতির তার রিটায়ার হওয়ার পরে একটি নির্দিষ্ট কুলিং পিরিয়ড থাকা উচিত, একজন পুলিশ আধিকারিকের অ্যাজ ওয়েল অ্যাজ একজন আমলারও। তার কারণ সেক্ষেত্রে ইমিডিয়েট যেটা আসে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই আমরা অত্যন্ত বেশি। আসছি। আমি জাস্ট একটা বক্তব্য দিয়ে শেষ করব। লঙ্কায় যায় সেই হয় রাবণ, এই বক্তব্যটা পাল্টাবার সব থেকে বড় দায়বোধ আমাদের। এই কারণে বলছি, 2015 সালে যে গোপাল তিওয়ারি কোনো একজন পুলিশকে আক্রান্ত করবার, নির্বাচনের সময় গুলি করবার অভিযোগে অভিযুক্ত হলো, তার স্ত্রী 2020 সালে ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছিল। প্রশ্রয় বা প্ররোচনা কোথাও না কোথাও গিয়ে আমাদেরকেই বন্ধ করতে হবে, নাহলে শুধু হোয়াট অ্যাবাউটেরই হবে, আমরা ওরা হবে। এই আমরা ওরা থেকে বেরিয়ে আসার দায় এবং দায়িত্ব আমাদের। অবশ্যই আমি এবার জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে চলে যাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মোড়ে দাঁড়িয়ে রয়েছি। আমরা আলোচনা করতে শুরু করেছিলাম লাল থেকে সবুজ, পাল্টেছে কি আদৌ পুলিশের ভূমিকা। এখন আলোচনা যেদিকে এগোচ্ছে সেদিকে লাল থেকে সবুজ রাজ্য সরকারের ভূমিকা কি পাল্টেছে পুলিশ পরিচালনার ক্ষেত্রে। আমরা জানি মুঘল সাম্রাজ্যের পতনের মতো বাম সাম্রাজ্যের পতনের 101টা বিভিন্ন সূত্র নিয়ে আমরা সবাই অনর্গল বলে যেতে পারি, কিন্তু কোথাও কি তাহলে এই সরকার, সবুজ সরকার, তার অন্যতম তুরুপের তাস হচ্ছে তাদের মতো করে পুলিশকে পরিচালনা করা, যেটা বামেরা পারেনি। এক সময়ের অত্যন্ত পরীক্ষিত এবং বিদগ্ধ সাংবাদিক এবং বর্তমানে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের অন্যতম সাধারণ সম্পাদক, কি বলবেন জগন্নাথ চট্টোপাধ্যায়? দেখুন, দেশের সর্বত্রই পুলিশ হচ্ছে শাসকের পেয়াদা, এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু শাসক এই পেয়াদাকে কিভাবে ব্যবহার করছে তার উপরে নির্ভর করে সেখানে আইনের শাসন আছে না সেখানে হচ্ছে শাসকের আইন চলছে। ভোট পরবর্তী হিংসায় 5 সদস্যের যে সাংবিধানিক বেঞ্চ কলকাতা হাইকোর্টের এই মহামূল্যবান উক্তিটি করে গেছেন, যা প্রতি লপ্তে পশ্চিমবঙ্গের জন্য খাটে। বাম আমলে আপনি যদি দেখেন তাহলে পুলিশের মানে পেয়াদার শাসনযন্ত্র নিয়ন্ত্রণ করতো রাজনৈতিকভাবে এলাকা ডমিনেশন হতো, তার সহযোগী ভূমিকায় থাকতো পুলিশ। আমি বারবার সে কথা বলছি। উদাহরণ আপনি বললেন নন্দীগ্রামের কথা। নন্দীগ্রামে যে অতি সক্রিয়তা দেখিয়েছিল পুলিশ, মোটেও না, নন্দীগ্রামে অতি সক্রিয়তা পুলিশ দেখায়নি। পুলিশ যেটা করতে চেয়েছিল তার একটু প্রেক্ষিতটা বোঝার চেষ্টা করুন। সেটা হচ্ছে সেই অপারেশন, আমি আগের দিন রাতে, তখন মনে আছে আমার, আইজি ল অ্যান্ড অর্ডার রাজ কানোজিয়া কোলাঘাটে ব্রিফিং করছেন। সব মিলিয়ে 1002 পুলিশ নন্দীগ্রাম অপারেশনে গেছিল। 7জন অ্যাডিশনাল এসপি, রামবাবু ছিলেন, হ্যাঁ 7জন অ্যাডিশনাল এসপি, 3জন এসপি, এই নিয়ে অপারেশন হয়েছিল। কিন্তু চরিত্রগতভাবে বদল হচ্ছে যে ফলতা সফরে 4200 জন পুলিশ যাচ্ছে, আর নন্দীগ্রাম অপারেশনে 2000 জন পুলিশ ছিলেন। তো এই হচ্ছে পুলিশ, মানে আইনের শাসন আর শাসকের আইনের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই। আসলে লক্ষণ শেঠরা ওখানে রাজনৈতিকভাবে এলাকা দখল বা এলাকা জমিদারিত্ব বজায় রাখতে গিয়ে যখন ফেল করে গেলেন, নন্দীগ্রাম যখন ওখানে ভূমি উচ্ছেদ কমিটির হাতে চলে গেল, কার্যত আর সেখানে আইনের শাসন নেই। সেখানে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যকে পুলিশ পাঠাতে হয়েছিল, এবং ওই কার্ড নির্দেশে পুলিশ পাঠানো তার তৎকালীন হোম সেক্রেটারি বলে দিয়েছিলেন যে কে গুলি চালাতে বলেছিল।
সেই গুলি চালানোর ঘটনায় ওরকম একটি ভয়াবহ আইন শৃঙ্খলার ঘটনায় কি হয়েছিল তা জানেন, এ নিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে, এখানে হাইকোর্টে তার বিচার হয়েছে। দ্বিতীয় ব্যাপার, শুধু নন্দীগ্রাম তো একা দেখলে হবে না, একইভাবে আপনারা দেখুন সুশান্ত ঘোষদের যে এলাকা মেদিনীপুরে কেন মাওবাদীরা এলো? তার কারণ রাজনৈতিকভাবে আমি দখল করব, পিডব্লিউজিকে দিয়ে ব্যবহার করে আমি বাকিদের কন্ট্রোল করব। সেই করতে গিয়ে একটা সময় যখন পুলিশের শাসন থাকলো না, পুলিশ সহযোগী হিসেবে তখন সুশান্ত ঘোষদের হেল্প করছে, একটা সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন যখন পুলিশ এলো তখন অপারেশন গ্রিন হ্যান্ড করতে হলো, তখন বুদ্ধবাবু আর কিছু করতে পারলেন না, চিদম্বরমকে ময়দানে নামতে হলো। একইভাবে দেখুন অনিল বসু যে এলাকা আরামবাগ, জরিমানা, সাদা থান পাঠানো, প্রচুর খবর আমরা সে সময় করতাম ওই চত্বর থেকে। একইভাবে একই ঘটনা যে রাজনৈতিক নিয়ন্ত্রণ, ফলে পেছন থেকে পুলিশ সাহায্য করত। আমার বক্তব্য হচ্ছে যে পেছন থেকে পুলিশ সাহায্য করা বা শাসন দেগঙ্গার মজিদ মাস্টারদের কাহিনী যদি বলেন, এই রাজনৈতিক নিয়ন্ত্রণে পুলিশের সহযোগী ভূমিকা ছিল, কিন্তু এই সংকোচের বিহ্বলতাটা কেটে গেল যখন মমতা ব্যানার্জি শাসনভারে আসার পর। সেই পুলিশ অফিসারদের এবং ঘটনাচক্রে দেখুন তৎকালীন সময়ে যে পুলিশ অফিসাররা আমরা সাংবাদিকতার বিচারে যাদেরকে মনে করতাম কিছুটা ফেয়ার, তারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে চলে গেলেন এবং আজও তারা ফিরতে চান না। একজন এই ডিজি চেঞ্জ হওয়ার সময় এখনো একজন পুলিশ অফিসার রয়েছেন যিনি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের উচ্চ পদে রয়েছেন, কাশ্মীর ঠান্ডা করেছেন, তার ডিজি হওয়ার সময় আছে, কিন্তু আমি যতটুকু খবর জানি তিনি পশ্চিমবঙ্গের ডিজিপি হতে আগ্রহী নন। তো এরকম অনেক ঘটনার ক্ষেত্রে সুরজিৎ কর্পূরকায়স্থ সিপি হলেন, ডিজি হলেন, মুখ্যমন্ত্রী অ্যাডভাইজার, আমরা সবাই জানতাম সুরজিৎ কর্পূরকায়স্থ বুদ্ধবাবুর অত্যন্ত স্নেহভাজন, গৌতম মোহন চক্রবর্তী বুদ্ধবাবুর অত্যন্ত স্নেহভাজন, মমতা ব্যানার্জি তাকে ব্যবহার করেছেন। একইভাবে আরও যারা, একে মালিওয়াল বুদ্ধবাবুর সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, আমি জানি গত 2 বছর আগে পর্যন্ত তার রিএমপ্লয়মেন্টের নোটিশ হয়েছে, অন্তপক্ষে 7 থেকে 8 বার তিনি রিএমপ্লয়েড হয়েছেন এবং নানাভাবে এই সরকারকে পরামর্শ দিয়ে গেছেন। অর্থাৎ যারা শাসকের পেয়াদা হতেই ভালোবাসে, যারা হচ্ছে ওই বিপ্লবের গন্ধ জ্যোতিবাবু প্রণব দাশগুপ্তের আগেও পান, এই বিপ্লব মনে হয় চলে এলো, তারাই এখন দেখেন যে সবুজ ঝড় আসছে। তো এই সবুজ ঝড়ের আগাম ঘোষণা করা এই পুলিশ অফিসাররা বরাবরই তারা হচ্ছে গিরগিটির মতো আপনার পোশাক বদলায়, গিরগিটির মতো তাদের চরিত্র বদলায় এবং সব শাসকেরই গ্রহণযোগ্য হয়ে থাকে। এই যে কথাটা বলছিলাম যে কেন পুলিশি ব্যবস্থায় সব কিছু একেবারে শেষ হয়ে গেল যখন পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি, এসডিপিও এবং তদর্থ পুলিশ অফিসারদের এসিআর লেখার ক্ষমতাটা মুখ্যমন্ত্রী নিজে নিয়ে নিলেন। যতক্ষণ পর্যন্ত এটা ডিজির হাতে ছিল ততক্ষণ পর্যন্ত তার যে পারফরমেন্স অ্যাসেসমেন্ট সেটা পুলিশ কর্তারা মনে করতেন যে ভাই আমার বসের কাছে আছে। কিন্তু যখন এক রাজনৈতিক নেতার হাতে, রাজনৈতিক নেত্রীর হাতে বা রাজনৈতিকভাবে তার যখন পুলিশ অ্যাসেসমেন্ট লেখা যখন শুরু হয়ে গেল, তখন পুলিশ অফিসাররা ন্যাচারালি আছে যে সে তার কালীঘাটের প্রতি তার সমর্থন জানাবে, কালীঘাটের প্রতি তার লয়্যালটি জানাবে। কেন তার ডিজিপি, কেন তার এসপির কাছে জানাবে? সেই কারণে কালীঘাটের কোন এক ওসি তার এসি হয়ে গেছে, এরপর হয়তো ডিসিও হয়ে যাবে, কিন্তু কালীঘাট থানাতেই সে সার্ভিস দেবে। আমি জানি আমার সামনে ঘটনা ঘটেছে, ওই ওসিকে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলে সিএল দিচ্ছে। অবাক কাণ্ড। পশ্চিমবঙ্গের পুলিশি ব্যবস্থাটা ভেঙে যাওয়ার একটা অন্যতম কারণ যে কিনা একটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা অ্যাডিশনাল মানে ওসিকে চার্জ দিয়েও কাউকে একটা ডিসিকে বলে সিএলএ যাওয়ার কথা, থানার ওসি তিনি মুখ্যমন্ত্রীকে বলে সিএলএ যাচ্ছেন। আমি জানি জঙ্গলমহলের এক পুলিশ কর্তী, তিনি আমাকে একজন ডিজিপি তৎকালীন আমাকে চিঠি দেখিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখতেন, ডিজিকে মার্ক করতেন। এসব কথা আজকে বলছি এই কারণে যে কিভাবে বদলে গেল পুলিশের আনুগত্যটা, এবং পুলিশের আনুগত্য যদি রাজনৈতিক আনুগত্যে পৌঁছে হয় তাহলে তখন আর রাজনৈতিক নিয়ন্ত্রণটাও পুলিশ নিয়ে নেবে। পুলিশকে যদি সব কিছু কালীঘাটায় রিপোর্ট করতে হয়, পুলিশকে যদি ভবানী ভবনে বা নবান্নে রিপোর্ট করতে না হয় নিচুতলার পুলিশ অফিসারদেরকে, তাহলে পুলিশ অফিসাররাও হচ্ছে তলায় যারা আছেন তারা তৃণমূলের রাজনৈতিক কর্মী, তাদের প্রতিও দমন করবেন, মানে রাজনৈতিক দমন করবেন। এবং আমি দেখুন বিভিন্ন জায়গাতে আপনারা যদি তৃণমূলের লোকাল স্তরের নেতাদের সঙ্গে কথা বলেন, তাদের মধ্যে একটা বিরাট আক্ষেপ রয়েছে। আক্ষেপ কি কারণে? যে আমরা ওই পদেই রয়েছি, দল তো চালাচ্ছে একটি উপদেষ্টা সংস্থা, 30 বছরের চ্যাংরা আর লোকাল থানার ওসি। তো এই বলে দল চালানো তাদের নিয়ন্ত্রণে, সিনিয়র নেতাদের সব কিছু তারা পুলিশের ওসি ঠিক করে দিচ্ছেন কোন প্রোগ্রামে যাবেন, কোন প্রোগ্রামে যাবেন না। এই ব্যবস্থা আমি বলতে চাইছি যে এই যে মডেল, নতুন মডেল মমতা ব্যানার্জির পুলিশ মডেল, এই পুলিশ মডেল কিন্তু একদিন হচ্ছে এর ফ্রাঙ্কেনস্টাইন হবে, এরাই হবে এবং এদের হাত ধরেই হবে। এবং ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক হিসেবে আমি বলছি যে অপরাজিত মুখার্জিদের মতো পুলিশ অফিসার, সুরজিৎ কর্পূরকায়স্থদের মতো পুলিশ অফিসাররা যারা ডুয়াল ছিলেন, এখনো অনেক ডুয়াল পুলিশ অফিসার আছেন যারা
দেখান আনুগত্য কালীঘাটের প্রতি, আসলে কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে নিয়ে একদম সুন্দর সম্পর্ক বজায় রেখে চলেন। তো এর পরিপ্রেক্ষিতে যা আমি বলতে চাইছি যে কাউন্টার প্রোডাক্টিভ হতে বাধ্য আপনি যদি আইনের শাসন না রাখেন। শাসকের আইন প্রতিষ্ঠা করতে হলে এর ফাঁক গলে নানা অ্যাবারেশন আসবে এবং এই অ্যাবারেশন থেকে একসময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। যেমন মজিদ মাস্টার, অনিল বসু, লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষদের এলাকা দখলের যে রাজনীতি পুলিশকে সঙ্গে নিয়ে, তাতেও যেমন বুদ্ধবাবু তার শাসন বাঁচাতে পারেননি, মমতা ব্যানার্জিও পারবেন না। সবশেষে বলি যে পশ্চিমবঙ্গের পুলিশ নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে আমার ভাই অরূপ সারা ভারতবর্ষের পুলিশ নিয়ে আলোচনা করলেন। কেন যে লন্ডনের ওনার মুখ্যমন্ত্রী কলকাতাকে লন্ডনের সঙ্গে তুলনীয় করেন, কেন ইসরায়েলের আইডিএফ কেন ঠিকমতো কাজ করছে না, লন্ডন পুলিশ কেন কাজ করছে না, ইত্যাদি নিয়ে আলোচনা করতে পারতেন। এবং ঘটনাচক্রে মণিপুর বাদ দিয়েছে। মণিপুরে বিজেপি এত বড় ব্যর্থতা, তথা মানে ওরা বারবার যে দাবি করে সেটা কী করে ভুল হলো অরূপের জানি না। কিন্তু একটা জিনিস বলি, যে সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কয়লা কাণ্ডে কঠোরতম ব্যবস্থা নেওয়া যাবে না বলে প্রোটেকশন দিয়েছে, সেই সুপ্রিম কোর্টই নরেন্দ্র মোদীকে গুজরাট দাঙ্গায় ক্লিন চিট দিয়েছে। 2020 সালে সেই ক্লিন চিট পাওয়ার পরেতে তৎকালীন সেই সময় পুলিশ অফিসার এবং মানবাধিকার কর্মী যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সেই মামলা 20 বছর পর ওপেন হয়েছে। এবং তাতে ওখানকার নরেন্দ্র মোদী জেলে পাঠাননি, জেলে পাঠিয়েছে লোকাল আদালত, স্থানীয় আদালত। তো আদালতের বিচারে যিনি জেলে বন্দী আছেন তাদেরও নির্দিষ্টভাবে কোর্টে যাওয়ার অধিকার আছে, তারাও সুপ্রিম কোর্টে যাবেন এবং গেছেনও। এবং তারাও সুপ্রিম কোর্ট থেকে যখন অপরাধী হিসেবে যখন বিবেচিত হয়েছেন তখনই তারা জেলে আছেন। দ্বিতীয় বিষয়, বিনোদ মেহতার ঘটনা হচ্ছে পুলিশের আরও একটা বিনোদ মেহতার ঘটনা যখন উল্লেখ, বিনোদ মেহতা একজন খুব এফিশিয়েন্ট পুলিশ অফিসার ছিলেন। তিনি ডিসি পোর্ট ছিলেন, তিনি ল অ্যান্ড অর্ডার ডিউটিতে গেছিলেন। তখনও বাম জামানাতে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে পুলিশ যেত। আমরা উল্টোটা কি দেখছি, চারু মার্কেট থানা, টেবিলের তলায় পুলিশ। আমরা দুবরাজপুরে দেখেছি একজন সাব ইন্সপেক্টর মারা গেলেন, কেষ্ট বাহিনী বোম মারলেন সেই পুলিশ অফিসারের, দুবরাজপুর থানার একজন এসআইকে। তো পুলিশ এখন ল অ্যান্ড অর্ডার ডিউটিতেও যায় না। তার কারণ হচ্ছে পুলিশের এই পুরো ভূমিকাটা, পুলিশের ব্যবহার যেটা হচ্ছে এখন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। যদি পুলিশকে তার আইনের শাসনের মধ্যে, ওই আইপিসি সিআরপিসির মধ্যে না রেখে তার রাজনৈতিক প্রধানের অধীনে নিয়ে আসা হয় এবং তাকে ব্যবহার করা হয়, তাহলে একদিন তা কাউন্টার এবং দ্রুত তা কাউন্টার প্রোডাক্টিভ হবে এবং তার শাসক দলের জন্যই এই লঙ্কাকাণ্ড বাধা। ধন্যবাদ। আমি শুধু একটা কথা শুধু জাস্ট জুড়ে দিতে চাই, তার কারণ আমরা যেহেতু পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে আলোচনা করছি, আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সশরীরে থানায় উপস্থিত হয়ে গেছিলেন এবং থানায় উপস্থিত হয়ে গিয়ে তিনি একজন গুন্ডা ছাড়িয়ে বলেছিলেন বাইরে, হ্যাঁ, এবং গুন্ডা ছাড়িয়ে বলেছিলেন, বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, থানার বাইরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি গুন্ডা কন্ট্রোল করি। একজন মুখ্যমন্ত্রী থানায় পৌঁছে গিয়ে একজন গুন্ডাকে ছাড়িয়ে নিয়ে এসে বাইরে বেরিয়ে এসে বলছেন আমি গুন্ডা কন্ট্রোল করি। ফলে পুলিশ সেদিনই বুঝে গেছিল যে এরা কোন ধরনের পুলিশিং, অবশ্যই, এবং সেদিন থেকেই পশ্চিমবঙ্গের পুলিশের এই ধরনের অবনতি। ধন্যবাদ। আমি জগন্নাথ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, তার কারণ এমন কিছু পুলিশ অফিসার বা এমন কিছু পুলিশ আধিকারিকের কথা বলছেন যারা এই সিস্টেম, অর্থাৎ শওকত মোল্লা যে সিস্টেমের কথা বলছিলেন সেই সিস্টেমের মধ্যে থেকেও তারা ব্যতিক্রমী। আমি উত্তর 24 পরগনার একজন এসপিকে জানি, যখন ঘোর বাম শাসন তখন তিনি দরকার পড়লে সিপিএম জেলার নেতাদেরও ছাড়তেন না। অবশ্য তিনি 2011-র পর তিনি আর ফিরে আসেননি। আমি এমন একজন এসপির কথা জানি যিনি হাওড়াতে বেলিলিয়াস লেন থেকে শুরু করে বিস্তীর্ণ হাওড়ায় এক লহমায় শান্তি এনে দিয়েছিলেন। পরবর্তীকালে জঙ্গলমহলেও তার বিরাট অবদান রয়েছে। তিনিও আর ফিরে আসছেন না। ঠিকই তো, কাশ্মীর যিনি শান্ত করে দিলেন তিনিও আর বাংলায় ফিরে আসতে চাইছেন না। আমি জানি দার্জিলিংয়ে সেই নিশুতি রাতের কথা, যে ইন্টেলিজেন্স ব্যুরোর একজন এসপি পদমর্যাদার এক তরুণ এসপি যেভাবে একা একজন বডিগার্ড নিয়ে তিনি রয়েছেন দার্জিলিংয়ের ম্যালের পাশে একটা ছোট্ট ঘরে। তাকে যখন জিজ্ঞেস করছি আপনার ভয় করছে না, চারিদিকে উন্মত্ত জনতা, তিনি বলছেন এটাই আমার কাজ, তা না হলে গোয়েন্দা কিসের। তিনিও কিন্তু ফিরে আসেননি। সুতরাং আমরা হারিয়েছি বেশ কিছু এই রকম অফিসারকে। আমরা এবার সরাসরি চলে যাব অরূপ চক্রবর্তীর কাছে, কারণ একটা কথা অ্যাড করতে হ্যাঁ, আমি জাস্ট একটা কথা বলছি। জগন্নাথ বাবুর বক্তব্যের সঙ্গে অনেকাংশেই সহমত, কিন্তু শুধুমাত্র যে বাংলায় এই ঘটনাটা ঘটে তা বোধহয় ঠিক নয়। আমি শুরু করেছিলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর লড়াই দিয়ে, একদম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর লড়াই দিয়ে বাংলার একটা উদাহরণ দিয়েছিলাম। সেই উদাহরণ ছিল যে জ্যোতি বসু ভার্সেস অজয় মুখার্জি।
গুজরাটের একটা ঘটনা ঘটেছিল, হরেন পান্ডিয়া তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী মর্নিং ওয়াক থেকে ফেরার সময় খুন হয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্টার ছিলেন, খুন হয়ে গেছিলেন এবং গাড়িতে খুন হয়ে গেছিলেন, এবং মুখ্য অভিযুক্ত কে ছিলেন জানো তো? আজকে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রকের অধিকার কার কাছে থাকবে, শাসকের আইনটা কিরকম হবে, সেই ডিএনএটা বোধহয় সব শাসকের ভেতর থাকে, ফ্র্যাঙ্কেনস্টাইন সবার ভেতর আছে। না একটাই বিষয়, যেটা হচ্ছে যে এবং জাজ লয়াকে আমরা না, কেউ একটু- বলি না। একটু বলুন। কোনোভাবেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওই ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন না। অভিষেক এই যে প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী সম্পর্কে খুনি, এই অভিযোগ আনার আগে একটু সচেতন হওয়া দরকার। অবশ্যই আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আলোচনায়, তার কারণ অরূপ চক্রবর্তীকে আমি সব শেষে বলবো, কারণ অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন ফিরদৌস সাহেব তিনি বলছেন গুন্ডা কন্ট্রোলের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে পুলিশের আর দরকার কি, পুলিশের তো অনেকটা কাজ কমে যায়। নিশ্চয়ই এই ফিরদৌসের এই প্রশ্নের জবাব দেবেন। জগন্নাথ চট্টোপাধ্যায় যে প্রশ্নগুলো করলেন, মানে আমি নিজেও দেখেছি আয়লার সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে একজন খুব উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, সাধারণ সেখানকার খেটে খাওয়া মানুষ, তাদের আটকে দেওয়া হলো, অপরাধ হলাম আমি, তার কারণ কাঠগোড়া আমাকে দাঁড় করানো হলো, আমি নাকি হীরক রাজার দেশের নকল করতে গিয়ে আমি আটকে দিয়েছিলাম, সেই পুলিশ আধিকারিক বললেন বুদ্ধদেব ভট্টাচার্যকে। পরবর্তীকালে আমি পরবর্তী মুখ্যমন্ত্রীর সঙ্গে তাকেই দেখলাম, সেই অফিসারকে, অত্যন্ত উচ্চপদস্থ। তাহলে কি কোথাও সিপিএম আমলে যেমন শওকত মোল্লা এবং অন্যান্যরা যারা ঝড় জল আগুন সহ্য করে যারা একেবারে দাপুটে হয়ে দাঁড়িয়েছিলেন, তাদের ব্যবহার করাটাই কি রাজধর্ম? তাহলে কি পুলিশের মধ্যে সেই সমস্ত পুলিশ যারা পরীক্ষিত, যে একসময় তারা লাল জমানায় তারা সিপিএম এর কথায় উঠতেন বসতেন, এবং যেহেতু তারা ট্রেন্ড, অনেকটা জানেন তো, খুব বিদেশি ট্রেন্ড কুকুরের দাম সবচেয়ে বেশি হয়, সে যে কোনো প্রভুর কাছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। ঠিক সেই রকমই ভাড়াটে সৈন্য, ভাড়াটে খুনি বা ভাড়াটে বা ট্রেন্ড কুকুরের মতো সেই সমস্ত অফিসারদের সত্যি কি নিয়ে আসাটা একটা রাজধর্ম, এবং এটাই কি তাহলে সাফল্যের অন্যতম তুরুপের তাস? আর এই সমস্ত যারা আধিকারিক, যারা শীর্ষ আধিকারিক, তারা দারুণভাবে কাজ করবে কেন? তার কারণ রিটায়ারমেন্টের পরই তাদের জন্য রয়েছে লোভনীয় সব প্রস্তাব, কমিশনগুলো তো রয়েছে, এমনকি সংসদীয় গণতন্ত্রেও তারা দাঁড়াতে পারবেন। তাহলে এগুলোই কি তুরুপের তাস? আর সেই জন্যই এত শক্তিশালী এই সরকার, কি বলবেন অরূপ চক্রবর্তী? না, প্রথমত আপনি যে বাক্যবন্ধ দিয়ে ফ্রেমটা করলেন, আমরা তো এটা দেখেছি শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে আটকে না থাকেও রাম মন্দিরের যিনি সেই ঐতিহাসিক রায় দিয়েছিলেন, সেই একজন বিচারপতি ডিভিশন বেঞ্চে, তাকে রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হতে। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের বহু বিচারপতিকে যারা একাধিক উল্লেখযোগ্য মামলায় রায় দিয়েছেন, কাউকে রাজ্যপাল হতে, কাউকে পার্লামেন্টারিয়ান পদ অলঙ্কৃত করতে। সুতরাং এই রাজনীতি আবহমান ধরেই চলছে। সমস্যাটা হচ্ছে অন্যখানে। সমস্যাটা হচ্ছে জগন্নাথবাবু হঠাৎ করে উত্তেজিত হয়ে বললেন যে কয়েকজন পুলিশ আধিকারিকের নাম করে যে ওনারা নাকি দেখান কালীঘাটের প্রতি আনুগত্য, বিজেপির সাথে তারা যোগাযোগ রাখেন। আমি কারুর নাম করে আমি জানি না, আমার কাছে এরকম এই নিয়ে আমি কারোর নাম করিনি, আপনি একটু রিওয়াইন্ড করে দেখে নেবেন। না, নাম করেননি। এই নিয়ে এই প্রসঙ্গে আমি কারোর নাম এই করিনি। প্রসঙ্গে নাম করেননি, কিন্তু বলেছেন তারা এতটা কাছে খেলোয়াড় জগন্নাথ দা নয়। আমি কয়েকজন লুকিয়ে যোগাযোগ রাখেন। হ্যাঁ রাখেন, লুকিয়ে যোগাযোগ রাখেন। মমতা প্রশাসনে রীতিমতো ঠিকঠাক জায়গায় থাকা অফিসাররা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। জগন্নাথ চট্টোপাধ্যায় সাংবাদিকতার ভক্ত। না না না, বলুন বলুন না, অরূপ দাকে বলতে দিন, এতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। অরূপ দা বলুন, বলুন। না না না, বলো বলো বলো, অরূপ দা বলো, অরূপ দা, অরূপ দা, অরূপ দা, না না, অরূপ দাকে একটু বলতে দিতে হবে। একটা কার হারাচ্ছে সে তো বুঝে না, বলুন, যাচ্ছে। বলুন। মাঝখানে ইন্টারাপ্ট করতে না না, একদম বলুন বলুন। আমি শুধু আপনাকে একটাই ধন্যবাদ জানাবো, ধন্যবাদ কৃতজ্ঞতা জানাতে দিন। আপনি শুধুমাত্র একজন বিচারপতির সম্পর্কে আপনি তার সংসদীয় একটা পদের কথা বলছিলেন, আপনি অন্য বিষয়টা যে শালীনতা বজায় রেখে চেপে গেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি কারণ নাম করে বলছি হ্যাঁ, না তো বলুন। এই কারণে। দ্বিতীয়ত হচ্ছে ধরুন এই যে আনুগত্যের কথা বললেন, আসলে মুশকিল হচ্ছে রাজনীতিতে মানুষের আনুগত্যটাই শেষ কথা বলে। কোন পুলিশ অফিসার কার প্রতি আনুগত্য সেটা দিয়ে ভোটে জেতা যায় না। এটা যে বিজেপি কবে বুঝবে আমি অন্তত জানি না, বুঝছে না বলি আজকেও বাংলায় এই অবস্থা হয়ে রয়েছে। আমি জগন্নাথবাবু দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, পরে বিজেপিতে জয়েন করেছেন। হঠাৎ করে লক্ষণ শেঠ, এটা তো ঘটনা নন্দীগ্রামের সময় তার সেই কুৎসিততম ভূমিকা সারা বাংলা ভারতবর্ষের মানুষের কাছে ধিকৃত ছিল। সেই লক্ষণ শেঠকে বুকে করে বরণ করে নিয়ে কারা বিজেপিতে জয়েন করেছিল, সেদিনকে আপনি কবার আঙুল তুলেছিলেন বিজেপি নেতৃত্বের প্রতি?
যে মাহফুজা খাতুন, যে খগেন মুর্মু, যে বঙ্কিম ঘোষ, যে অন্তরা ভট্টাচার্যরা, কেউ নদিয়া, কেউ মালদা, কেউ পশ্চিম মেদিনীপুর, জেলায় জেলায় লাল সন্ত্রাস কায়েম করেছিল, তাদের যখন সাদরে বরণ করে নিয়েছিলেন তখন কবার প্রতিবাদ করেছিলেন? দ্বিতীয়ত, আপনি বলছেন পুলিশ স্টেটের কথা। এই যে ধরুন কদিন আগে সুপ্রিম কোর্ট একটা উল্লেখযোগ্য রায় দিয়েছে, সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির বেঞ্চ মিলে এই রায়টা দিয়েছিল, দিল্লি গভর্নমেন্ট ভার্সেস লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি গভর্নমেন্ট নির্বাচিত সরকার, তার ক্ষমতা নেই কোনো অফিসারকে ট্রান্সফার করবার, পোস্টিং করার, অথচ সে সংবিধান দ্বারা স্বীকৃত সরকার। সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করলো এবং দিল্লি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর সরাসরি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের অঙ্গুলি হেলনে চলেন। প্রকারান্তরে এই যে সর্বগ্রাসী ক্ষমতা দখল করা, একটু আগে বলছিলেন পুলিশকে ব্যবহার করার কথা, জগন্নাথবাবু বিজেপিতে যবে এসছেন তার অনেক আগে থেকে বিজেপির নেতা, এবং এ রাজ্যে বলবে ভারত ভ্রমণে যাচ্ছি না, তিনি এ রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার থেকে উঁচু পদের নেতা ছিলেন। তার নাম কৈলাস বিজয়বর্গীয়, তার ছেলের নাম আকাশ বিজয়বর্গীয়। আমি নিজে একজন পৌর প্রতিনিধি, ইন্দোরের বুকে একজন পুরসভার অফিসার, তিনি ইল্লিগাল বিল্ডিং ডেমোলিশ করতে নেমেছিলেন। এই ওয়ার্ল্ড কাপ চলছে, দুদিন পরে ফাইনাল আমরা দেখব। ফাইনাল নরেন্দ্র মোদীর নামাঙ্কিত স্টেডিয়াম, আমি কোনোদিন শুনিনি নিজের নামে জীবদ্দশায় কারো স্টেডিয়াম রয়েছে। ভালো, প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়াম, ভালো করে ইন্ডিয়া জিতুক, পারফর্ম করুক, আমরা সবাই চাই। কিন্তু এত ভালো ক্রিকেট ব্যাট দিয়ে পারফরমেন্স দেখালেন সেদিনকে, ওই পুরো আধিকারিকদের পিটিয়ে পাটপাট করে দিলেন। শুধু তাই না, পুলিশ বলল এরকম কোনো ঘটনা পুলিশের সামনে রিপোর্টেরই হয়নি। শুধু তাই না, যে আধিকারিকদের পেটালেন তারা মনেই করতে পারলেন না, অথচ সারা ভারতবর্ষ সংবাদ মাধ্যম সেই দৃশ্য দেখিয়ে দিল, হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। তারা মনেই করতে পারলেন না যে আকাশ বিজয়, কৈলাস বিজয়। আমি এই আসছি একটু শেষ করতে দিন কাইন্ডলি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পুলিশ, এই অভিষেক বলছিল, অভিষেকের মনে থাকবে কাটোয়ায় অধ্যাপক ছিলেন তুহিন সামন্ত। তুহিন সামন্তকে কিভাবে কাটোয়া কলেজে পুলিশ দাঁড়িয়ে, দিব্যজ্যোতি দাস কাটোয়া থানার আইসি, প্রকাশ্যে গুলি করে খুন করেছিল শুধুমাত্র ছাত্র পরিষদ করার অপরাধে। বাঁকুড়া সুদেব ঘটককে কি করে খুন করা হয়েছিল, আমি নিজে ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, তাই সেই দিনগুলো আমরা বলিনি। মুশকিল হচ্ছে যখন ফিরদৌস শামীম বলছে যে অ্যাটিটিউডের ডিফারেন্স, আমরা তো কাউকে ঘাট ধাক্কা দিয়ে চুলের মুঠি ধরে তুলে দিইনি। ফিরদৌস শামীম হয় জানেন না, নাহলে ইচ্ছাকৃতভাবে ভুলে গেছেন। রীতিমতো আপনি জানেন 25শে সেপ্টেম্বর 2006 সিঙ্গুরের বিডিও অফিস, যেদিনকে রাজকুমার ভুলকে তুলে নিয়ে যাওয়া হলো, আজ অবধি তার ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। সেদিনকে রাত্রিবেলা মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে টানতে টানতে দ্বিতীয় হুগলি সেতুর উপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। আমরা ভুলিনি আজকে ফেলানি বসাকের ঘটনা, রাইটার্স বিল্ডিং থেকে মমতা ব্যানার্জিকে মারতে মারতে বের করা হয়েছিল। কারা বলছে? আমরা রাজ্যের প্রশাসনিক প্রধান, তার মুখে বিরোধী নেত্রী সম্পর্কে বলতে শুনেছি ওর নাম আনতে আমার রুচিতে বাধে। আরামবাগের সাংসদ মমতা ব্যানার্জি সম্পর্কে যে ভাষা উচ্চারণ করেছেন আমি অন এয়ার মিডিয়ায় বলতে পারবো না। যাদের রাজনৈতিক সংস্কৃতি এই, তারা যখন আজকে দাঁড়িয়ে প্রশ্ন করছে, তাদের নিজের অতীত ইতিহাসটাকে ভুলে না যাওয়াই উচিত। সর্বোপরি আমি এই কথা সর্বাংশে বলতে চাই, সমস্ত জায়গায় সমস্ত স্তরে একটা প্রয়াস থাকে যাতে রাজনৈতিক আনুগত্য দেখানোর একটা প্রয়াস, সেটা সর্বস্তরে রয়েছে। আনফর্চুনেটলি আমরা, মানে এটা বলা উচিত না, কিন্তু যখন বিচারপতিদের কেউ কেউ আসন অলঙ্কৃত হয়ে যায়, তখন বোধহয় কোথাও একটা ধাক্কাটা গিয়ে মানুষের বিশ্বাসে লাগে যে আমাদের শেষ ভরসার জায়গাটাও কি তাহলে সেই জায়গাটাও টলমলো হয়ে যাচ্ছে। শুধু পুলিশ বলে নয়, পুলিশ থেকে শুরু করে সমস্ত জায়গায় যারা ক্ষমতায় রয়েছেন বা যারা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে রয়েছেন, আজকে আপনি বলছিলেন না এই কুকুরের কথা, রাস্তার কুকুরের মতো দশা করেছে, এবং আমার শুনে হঠাৎ করে কানে লাগলো, কদিন আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত, তিনি সরকারি, পুলিশ তো একটা এজেন্সি, তিনি আরেকটি সরকারি এজেন্সি সম্পর্কে বলছেন স্ট্রে ডগ, রাস্তার পাগলা কুকুরের মতো আচরণ করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তারাও একটা এজেন্সি। শাসকের আনুগত্য এবং শাসককে পলিটিক্যাল ডিভিডেন্ড পাইয়ে দেওয়ার নামে যদি পুলিশ খারাপ কাজ করে থাকে, অন্যায় কাজ করে থাকে, সেটা যদি নিন্দনীয় হয় নিশ্চয়ই নিন্দা করুন, কিন্তু তার সাথে সাথে এজেন্সিগুলো যে রাজ কায়েম করছে, আমরা একা বলছি না, দিল্লির বুকে সরকার কবজা করতে পারছে না, কেজরিওয়ালকে সমন পাঠাচ্ছে, বিহারে পারছে না, নীতিশ কুমারকে, লালু যাদবের ছেলেকে সমন পাঠাচ্ছেন, আজকে সারা ভারতবর্ষে, তামিলনাড়ুতে স্ট্যালিন, মহারাষ্ট্রের শারদ পাওয়ার, সারা ভারতবর্ষে যে যেখানে বিরোধী কণ্ঠ সেখানে এজেন্সি রাজ, এবং এজেন্সিকে রাস্তার কুকুর, এটা ভারতবর্ষের গণতন্ত্রের প্রতি সম্মানটা আসলে বাড়ে না। এবং যেটা শুরু করেছিলেন আপনি, আমি আবারও বলছি, জয়নগরে দোষীরা ধরা পড়েছে, বকটুয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতার পাশে দাঁড়ায়নি, উল্টে তৃণমূল কংগ্রেসের পুলিশই তৃণমূলের নেতাকে অ্যারেস্ট করেছে। দুর্ভাগ্য, উন্নয়নের বুকে বিজেপির যারা ধর্ষক তাদের সমর্থনে বিজেপি রাস্তায় নেবে মিছিল করেছে, কাস্টোডিয়ালদের, উন্নয়নের যে ধর্ষিতার বাবা তাকে উত্তরপ্রদেশ পুলিশ কাস্টোডির মধ্যে পিটিয়ে খুন করে মেরে ফেলে। বক্তব্যের ব্যাপারে বলি, পুলিশ হয়তো অনেক আগেই ব্যবস্থা নিতে পারতো, কিন্তু অনুমতি পায়নি। তো পুলিশ তো, তার মানে কি,
পুলিশ তো কার অনুমতি পায়নি, সর- ওখানকার তৃণমূল শুনুন, নেতার অনুমতি শাসক দলের নেতা হলে যে অপরাধ করলে ছাড় পাওয়া যাবে না সেটা মমতা ব্যানার্জির প্রশাসনই প্রমাণ করেছে। তাই আবারও বলছি, যদি কোথাও 100টা কাজ করতে গেলে 2টো কাজে হয়তো আপনার ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভুল ত্রুটিটাকে শুধরে নিয়েই মমতা ব্যানার্জির সরকার চলে। এই সরকার ওই আমরা উঠতে বললে উঠবো, বসতে বললে বসবো বা ওই ঔদ্ধত্য নিয়ে চলছে না। এই সরকার মানুষের পাশে দাঁড়িয়ে সরকার চালায় বলে আজও যতবার নির্বাচন হয় বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশেই থাকে। আমি আমার শেষ একেবারে সময় কি অভিষেক আমার সময় একেবারে শেষ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্বন্ধে অশোক গেহলট যে বক্তব্যটা দিয়েছিলেন, শুধু বক্তব্য দিয়ে ক্ষান্ত হননি, FIR করেছিলেন এবং একজনকে গ্রেফতার করেছিলেন। আমি আশা করবো সেই সৎসাহসটা আমার বাংলার মুখ্যমন্ত্রীও দেখাবেন। নাম্বার 1, নাম্বার 2, সিবিআই অফিসারকে আমরা আমাদের কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল, আমাদের কলকাতা পুলিশ সেটা নিয়ে আবার তোমাদের গাত্র দাও, আমরা শেষ সেটা করে নিয়ে তোমাদের গাত্র আমরা দাও শেষ করে নি। সেটা হচ্ছে যে আদালতের নির্দেশের এই ফলে যে সিবিআই ফেলানি তদন্ত বসা- সেটা আমার একেবারে সময় শেষ, আমার সময় একেবারে শেষ। নিশ্চয়ই এই নিয়ে আলোচনা হবে। তবে আমরা দেখেছি যে সিবিআইকে যখন পার্ক স্ট্রিটে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এই যে এত বড় এজেন্সি পার্ক স্ট্রিট পুলিশ কলকাতা পুলিশের কাছে ম্লান হয়ে গেল। তারপর অবশ্য অনেক ঘটনা ঘটেছে, লাল ডায়েরির কথা আমরা সবাই ভুলে গেছি, কিন্তু সেটা অন্য প্রসঙ্গে, আমি তাতে যাচ্ছি না। অনেকে বলেন যে পুলিশ হচ্ছে অনেকটা বাঘের মতো, যিনি মুখ্যমন্ত্রী হন বা স্বরাষ্ট্রমন্ত্রী হয় তাকে সেই বাঘের পিঠে চড়তে জানতে হয়। এরকমও হতে পারে সেই বাঘ আপাতত প্রভু ভক্তি দেখালেও কিন্তু সে বাঘ তো কুকুর নয়, সে বাঘ তো বাঘই। যখন সে রক্তের স্বাদ পাবে তখন আছাড় মেরে ওপর থেকে ফেলে দিতে পারে। অনেকে বলেন বাম জামানায় নাকি এ ধরনেরই ঘটনা ঘটেছে। আবার অনেকে বলেন এখনো পর্যন্ত বাঘের ওপরে আসীন আছে বলেই এই সরকার চলছে তত্তরিয়ে। কিন্তু বাঘকে বিশ্বাস নেই, বাঘ যে কবে রক্তের স্বাদ পাবে কেউ জানে না। কিন্তু মুশকিলটা হচ্ছে শুধুমাত্র বাম শাসন বা সবুজ শাসনের নয়, মুশকিলটা হচ্ছে গোটা দেশ, গোটা রাজ্য, গোটা সমাজে। আমরা কেউ চাই না শুধুমাত্র শাসকের শাসন নেমে আসুক সমাজে, আসুক আইনের শাসন। আর তাহলেই গণতন্ত্রে মানুষ মানুষের মতো বাঁচতে পারবে মাথা উঁচু করে। এটা আমরা সবাই জানি। শুধুমাত্র পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালে হবে না। যেমন ধরুন কীট পতঙ্গ ভূমিকম্পের আগে বুঝে যেতে পারে ভূমিকম্প আসছে, তেমন পলিটিক্যাল ছ্যাঁচড়া, পলিটিক্যাল শিয়ানা, বিদ্বজন, কবি, সাংবাদিক, পুলিশ সবাই বুঝে যায় পরিবর্তন আসছে। আর তখনই বহুরূপীর মতো অনেকেই রং বদলে ফেলেন। আবার এরকমও মানুষ আছেন যারা ব্যতিক্রমী, যারা শুধুমাত্র নিজের আদর্শে চলেন। সুতরাং পুলিশের বিরুদ্ধে বা কোনো কারোর বিরুদ্ধে নয়, কিন্তু গোটা সমাজে যদি আমাদের সত্যি বাঁচতে হয় মাথা উঁচু করে, তাহলে আইনের শাসন বড় প্রয়োজন। এই কথায় কিন্তু একমত সবাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত, বিশ্লেষণ এবং আপনাদের যুক্তির জন্য। এই বিতর্ক থেকে আমরা অনেক কিছু জানলাম, অনেক কিছু ঘটনা উঠে এলো, অনেক দৃষ্টিভঙ্গিতে আমরা বিষয়টা দেখলাম। টাফ টক বিতর্ক এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুক আর+ নিউজে, সবার আগে সবার পাশে। Powered by Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন কালাহেড, এটা মশা মেরে ফেলে এবং ডেঙ্গু থেকে বাঁচায়। কালাহেড। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে